আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, কতটা শক্তিশালী হিজবুল্লাহ। এরপর জানিয়ে দিব গাজার যুদ্ধ শেষ না করে ইরানের সাথে যুদ্ধে যাওয়া ঠিক নয় বললেন ইসরায়েলি জেনারেল। আরও জানিয়ে দিব শেখ হাসিনাকে নিয়ে ভারতের সমস্যা সহজে কাটছে না। এদিকে জাপানের আকাশসীমার লঙ্ঘন চীনের সামরিক বিমানের। এরপর জানিয়ে দিব মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ চেয়ে বিক্ষোভে উত্তাল কলকাতা। এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের দ্বিতীয় দিনের মতো রাশিয়ার ব্যাপক হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। কতটা শক্তিশালী হিজবুল্লাহ। হামাস হামলা চালানোর পর থেকে ইসরায়েলে হামলা চালানো শুরু করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সহিংসতা মাত্রা বেড়েছে ইসরায়েল লেবানন সীমান্তে। হিজবুল্লাহর অর্থ আল্লাহর দল। 80-র দশকে শুরুর দিকে হিজবুল্লাহ গঠন করেছিল ইরানের রেভলিউশনারি গার্ডস। উদ্দেশ্য ছিল লেবাননে ইসলামিক আন্দোলনের প্রসার ও সেখানে হামলা করা ইসরায়েলিদের সঙ্গে লড়াই। মূলত শিয়া মুসলিমদের নিয়ে গঠন হয় হিজবুল্লাহ। হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে সবচেয়ে বড় আকারে যুদ্ধ করেছে 2006 সালে। ইসরায়েলের সঙ্গে 34 দিনের সেই যুদ্ধে লেবাননে 1125-এর বেশি মানুষের মৃত্যু হয়, যাদের বেশিরভাগ ছিল সাধারণ নাগরিক। বিপরীতে ইসরায়েলে মৃত্যু হয়েছিল 164 জনের, যাদের বেশিরভাগই ছিল সেনা। এরপর থেকে নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করে গেছে গোষ্ঠীটি। 2012 সালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সুন্নি বিদ্রোহীদের মোকাবেলায় হিজবুল্লাহকে নিয়োগের পর থেকে তাদের সামরিক সক্ষমতা বেড়েছে বলে জানাচ্ছে বার্তা সংস্থা রয়টার্স। ইসরায়েল সহ বেশিরভাগ পশ্চিমা দেশে নিষিদ্ধ করেছে এই গোষ্ঠীটিকে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাত যদি শেষ পর্যন্ত পুরোদস্তু যুদ্ধের দিকে গড়ায়, সেই সম্ভাবনার কথা মাথায় রেখে দেখে নেওয়া যেতে পারে তাদের সামরিক শক্তি আসলে ঠিক কতটা। কোনো দেশের রাষ্ট্রীয় বাহিনী না হয়েও বিশ্বের সবচেয়ে আধুনিক অস্ত্র সম্ভারে সজ্জিত সামরিক শক্তিগুলোর অন্যতম হলো হিজবুল্লাহ। বস্তুত এরকম বাহিনীগুলোর মধ্যে তারাই সবচেয়ে শক্তিশালী এবং তাদের টাকা পয়সা ও অস্ত্রশস্ত্র যোগায় ইরান। হিজবুল্লাহর প্রধান শেখ হাসান নাসরুল্লাহর দাবি অনুযায়ী তাদের প্রায় 1 লাখ যোদ্ধা আছেন, যদিও বিভিন্ন নিরপেক্ষ সূত্রে এই সংখ্যাটা 20 থেকে 50 হাজারের মধ্যেও বলা হয়। গাজার যুদ্ধ শেষ না করে ইরানের সাথে যুদ্ধে যাওয়া ঠিক নয় বললেন ইসরায়েলি জেনারেল। ইসরায়েলের মেজর জেনারেল ইসরায়েল জিফ সতর্ক করে বলেছেন, ইরানের সাথে যুদ্ধে প্রবেশ করার আগে ইসরায়েলি সামরিক বাহিনীকে গাজার যুদ্ধ শেষ করতে হবে। ইসরায়েলের মারিফ নিউজ সাইটে প্রকাশিত এক মন্তব্যে তিনি বলেন, ইরান ইসরায়েলের প্রধান শত্রু হলেও গাজার ফ্রন্টটি সম্পূর্ণভাবে বন্ধ না করে অন্য কোনো ফ্রন্টে যাওয়া উচিত হবে না। মেজর জেনারেল জিফ বলেন, গত 1 বছর ধরে আমরা আমাদের সবচেয়ে ছোট শত্রুকেও পুরোপুরি পরাজিত করতে পারিনি। গাজায় এখনো 20,000 হামাস যোদ্ধা আবার সংগঠিত হচ্ছে। তিনি আরও যোগ করেন, ইরানের সাথে মোকাবেলা করতে হবে, তবে এর জন্য একটি সুস্পষ্ট কৌশল প্রয়োজন। আমাদের প্রথমে একটি ফ্রন্ট বন্ধ করতে হবে, তারপর অন্যটি সামলাতে হবে এবং ইরানের বিরুদ্ধে আরও অর্থবহ কৌশল তৈরি করতে হবে। জেনারেল জিফ বলেন, ইসরায়েল সকল শত্রুকে একসাথে মোকাবেলা করতে পারবে না যখন এটি এখনও সবচেয়ে সহজ ফ্রন্টটি বন্ধ করতে সক্ষম হয়নি। শেখ হাসিনাকে নিয়ে ভারতের সমস্যা সহজে কাটছে না। বাংলাদেশে 15 বছরের বেশি সময় ধরে শেখ হাসিনার সরকারকে অন্ধ সমর্থন দিয়ে গেছে ভারত। তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অর্থ পাচার, অপশাসন, খুন-গুমের মতো নানা অপরাধ অনিয়মের অভিযোগ সত্ত্বেও ভারত তার অবস্থান বদল করেনি। তার ক্ষমতাচ্যুতির পর ভারতে চলে যাওয়ার পর নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা এখনও পরিষ্কার নয়। বিচারের জন্য হাসিনাকে বাংলাদেশে ফেরত চাইলে তারা কি অবস্থান নেবে সেটাও অস্পষ্ট।
তার লাল পাসপোর্ট বাতিল হওয়ার পর তাকে ভারত কিভাবে আশ্রয় দেবে সেটা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। এসব নিয়ে আজ 25 আগস্ট ভারতের দ্য ওয়ারে লিখেছেন বাংলাদেশের লেখক ও সাংবাদিক আহমেদ হোসাইন। শেখ হাসিনার স্বৈরা শাসনকে 1.5 দশক ধরে অন্ধভাবে সমর্থন জুগিয়ে গেছে ভারত। ছাত্র জনতার টানা আন্দোলনের মুখে শেষমেশ ক্ষমতা ছেড়ে দিয়ে সরকারি কার্গো উড়োজাহাজে সেই ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি। এর আগে মাত্র 20 দিনে 542 জনের প্রাণহানি, এখন পর্যন্ত মোট প্রাণহানি 557 হয়েছে। বছর পর বছর সাউথ ব্লক হাসিনার রাজনৈতিকভাবে দুর্নীতিপরায়ণ সরকারের ব্যাপারে অন্ধ হয়ে থেকেছে। এটি তার ঘনিষ্ঠ মিত্র এই সরকারকে দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ পাচার করতে সহায়তা করেছে, যা আনুমানিক $150 বিলিয়ন বা 17,70,000 কোটি টাকা। এই অর্থ বাংলাদেশের জাতীয় বাজেটের দ্বিগুণ। জাপানের আকাশসীমার লঙ্ঘন চীনের সামরিক বিমানের। জাপানের আকাশসীমার লঙ্ঘনের অভিযোগ উঠেছে চীনের সামরিক বিমানের। জাপান মঙ্গলবার এই অভিযোগ করেছে। দেশটি বলেছে চীনের সামরিক বিমান যেভাবে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। জাপানের সরকারি মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের জানান, সোমবার চীনের সামরিক বিমানের আকাশসীমার লঙ্ঘনকে জাপানের নিরাপত্তার ক্ষেত্রে বিপদ বলে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ চেয়ে বিক্ষোভে উত্তাল কলকাতা। ভারতের পশ্চিমবঙ্গে বহুল আলোচিত আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ড ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজ্য। মঙ্গলবার সকালের দিকে পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় অভিমুখে নবান্ন অভিযান নামে বিশাল পদযাত্রা শুরু করেছে শিক্ষার্থীদের অরাজনৈতিক সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই আন্দোলনের ফলে কলকাতার রাস্তায় রাস্তায় চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ছাত্র সমাজের ডাকে হাজার হাজার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিতে নবান্ন অভিমুখে মিছিল শুরু করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। তবে বিক্ষোভকারীরা পাল্টা ইট পাথর নিক্ষেপ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ইউক্রেনের দ্বিতীয় দিনের মতো রাশিয়ার ব্যাপক হামলা। ইউক্রেনে আরেকটি বড় ধরনের মারাত্মক হামলা চালালো রাশিয়া। মঙ্গলবার 27 আগস্ট ইউক্রেন সেনাবাহিনী জানিয়েছে ক্রিভি রিহ শহরের একটি হোটেল ও দক্ষিণ পূর্বে জাপোরিঝিয়া অঞ্চলে ড্রোন হামলায় মোট 4 জন নিহত হয়েছে। রুশ যুদ্ধে এখন পর্যন্ত ইউক্রেনের সবচেয়ে বড় বিমান হামলার পরদিনই একই রকম হামলা চালালো মস্কো। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের নিজের শহর ক্রিভি রিহ, সেখানকার যে ভবনে রাশিয়া হামলা চালিয়েছে সেখানে জেলেনস্কি কমেডি শো করতেন বলে জানিয়েছেন শহরের মেয়র। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী বলছে পুরো দেশই রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার হুমকির মুখে রয়েছে। বেসামরিক ও অন্যান্য অবকাঠামোয় অন্তত 90টিরও বেশি হামলা চালিয়েছে মস্কো। এর মধ্যে 81টি ড্রোন, ক্রুজ ব্যালিস্টিক ও বায়ুচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে রাশিয়ার 5টি ক্ষেপণাস্ত্র ও 60টি ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছে বিমান বাহিনী। এর আগে ইউক্রেনীয় পর্যবেক্ষকরা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও উৎক্ষেপণকারী রাশিয়ান বিমান শনাক্ত করে। সোমবার ইউক্রেনের অর্ধেকেরও বেশি অঞ্চলে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় 7 জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের অনুপ্রবেশ শুরু হওয়া 3 সপ্তাহ পর এই হামলা চালালো মস্কো। কুরস্কে হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছিল রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি প্রতিশ্রুতি দিয়েছেন যে নিজেদের মাটিতে এই হামলা ও রাশিয়ার অন্যান্য হামলার জবাব দেবে কিয়েভ।